সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ প্রতিদিনের কাজের মতন আজকেও আমি বাসন কোসন নিয়ে বাইরে বেরিয়ে গেছি কলপাড়ে। আর আমার পিছন পিছন যাচ্ছে একটা বিড়াল। এই বিড়ালটা ভীষণ বদমাইশি করে। খোলা দরজা জানলা যেখান থেকে যখনই খোলা পায় তখনই সেখান থেকে ঢুকে যায়, গিয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে। তবুও বাসন যখন আমি প্রতিদিন নিয়ে বেরোই তখন ও আমার পায়ে পায়ে ঠিক কলপাড়ে এসে হাজির হয়। জানে যে কাটাকুটা থাকে, আমি ওকেই দিয়ে দিই, ও খায় সেটা। তো সেই জন্য দেখো ও প্রতিদিনই আমার পায়ে পায়ে গিয়ে কলপাড়ে হাজির হয়। তো যাই হোক, তারপরে দেখো চলে আসছি আমি যেখানটা দিয়ে যাতায়াত করি, মানে পিছন দিকটা, সেখানটা কালকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আমার ভাসুর ওখানে বসে বসে নারকেল কাটছে। তো নারকেল কাটার পরে উনি আর সেখানটা মানে পরিষ্কার করতে পারেননি বলে আমি ওই জায়গাটা সুন্দর করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কী বলতো, নারকেল কাটার পরে যে নারকেলের গুঁড়ো গুঁড়ো ধুলোগুলো থাকে, এগুলো পায়ে পায়ে ঘরের ভিতর ঢুকবে, ঘরটা আরও নোংরা হবে। সেই জন্য একদম ঝাড়টার দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম। এটা পরেও আবার আমাকে একবার ঝাড় দিতে হবে, যেহেতু কাঠের উনানে রান্না হয়, সেই জন্য পিছন দিকটা আমার একটু নোংরা হয়। পরে রান্না টান্না করার পরে ওই জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করতে লাগে। তো সেটা রান্নার পরে ফাইনাল পরিষ্কার করা হবে। তারপরে দেখো যে জামা কাপড়গুলো মানে আগের দিনের বেলা হয়ে যায় কাচতে, তো রোদ তো থাকে না এখন, যেহেতু শীতকাল দেখতেই পাও যে রোদ খুব তাড়াতাড়ি চলে যায়। তো সেই জন্য সেই জামা কাপড়গুলো আর রোদ থাকে না বলে বাইরে আর মেলতে পারি না। সেই জন্য জামা কাপড়গুলো আজকে সকাল সকাল আমি বাইরে মেলে দিলাম। যখন দেখছি রোদ উঠেছে তখনই সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আমি মেলে দিলাম। কিন্তু মেলে দিয়েও কোনো লাভ হয়নি। সকালবেলা এই যে জামা কাপড়গুলো মেললাম, পরে আমি যখন বেলার দিকে জামা কাপড়গুলো তুলছি তখনও জামা কাপড়গুলোর মধ্যে একটু একটু ভিজে থেকে যায়। তো দেখো জামা কাপড়ের বালতি নিয়ে আমি চলে এসেছি একদম সামনের দিকে, দেখতেই পাচ্ছ মেলছি। হালকা হালকা রোদ এসেছে। আর গরমকালে প্রচণ্ড রোদ পড়ে আমাদের এই উঠানটায়, কিন্তু শীতকালে একদমই রোদ থাকে না। এই সকালে মানে এই টাইমটুকু যেটুকু মানে রোদটা আসে, তারপরে আর একদমই রোদ থাকে না। সেই জন্য যতই সকালে আমি জামা কাপড় মেলি না কেন, এই জামা কাপড়গুলো বেলা পর্যন্ত একদমই শুকায় না। সেই হালকা হালকা ভিজা আমার জামাগুলো থেকে যায়। পরের দিন আবার এগুলোকে টেনে আমাকে বার করে রোদে দিতে হয়। তো সেই সবগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করি না। রোজ জামা কাপড়ের কী আর দেবো বলো, একদিন শেয়ার করলাম, পরের দিন আমি নিজের মতনই এটা করে নিই। তো দেখো কথা মতন আমি সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো কম জামা কাপড়ও পরে না, যেহেতু আমাদের বাড়িতে লোকজন বেশি, সেহেতু জামা কাপড় পরিমাণটাও বেশি। আর শীতকালে দেখবে অতিরিক্ত পরিমাণে জামা কাপড়, সোয়েটার, লেপের ঢাকা, চাদর, সমস্ত কিছু শীতকালে অতিরিক্ত কাছাকাছি পড়ে। কী করবো এই জামা কাপড়গুলো নিয়ে জানি না। তো যাই হোক, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, হয়ে একদম সোজা চলে আসলাম দেখো রান্নাঘরে। মাখতে শুরু করে দিচ্ছি আটা। খেতে তো হবে, সারাক্ষণ কাজ করলেও তো চলবে না, পেটটাকেও তো শান্তি দিতে হবে, তাই না? তো সেই জন্য দেখো মেখে নিচ্ছি আটা। আর করব এখন রুটি আর ছোলার ডাল আমি করেই রেখেছিলাম বেশি করে। তো সেই জন্য ছোলার ডালটা রয়েছে আর কলাও রয়েছে। সেই জন্য ছোলার ডাল, কলা আর রুটি এই দিয়ে টিফিনটা আজকে সারবো। তো সেই জন্য আটা মেখে নিচ্ছি। আটাটা ঝট করে মাখা হয়ে যায়, বেশি খুব একটা সময় লাগে না। ময়দা লুচি টুচি করতে গেলে একটুখানি সময়টা বেশি লাগে, কারণ শক্ত করে ময়াম দিতে হবে, শক্ত করে মাখতে হবে, মেখে তারপরে সেটা বেলে করতে হবে। তো সেই জন্য আটা মাখাটা সহজ আমি মনে করি। তো যাই হোক, দেখো আমার আটা মাখাও হয়ে গেছে, আমার রুটি বেলাও কমপ্লিট হয়ে গেছে। চাটুতেও দিয়ে নিলাম রুটিগুলো, দিয়ে এবার এগুলোকে এপিট ওপিট করে নেব, নিয়ে রুটিগুলো আমি সেঁকে নেব। তো একসঙ্গে ভাবছি অনেকগুলো রুটি আমার এরকম একসঙ্গে 3, 4, 5টা এক এক সময় আমি রুটি দিয়ে সেঁকে নিই। এটা আমার অভ্যেস আছে। এক একজন বলে মানে শুনি যে বলে আমি একটা বা দুটো রুটির বেশি আমি পারি না, কিন্তু ভগবানের কৃপায় বলো যাই হোক, আমার সেই জিনিসটা হয় না, আমার অসুবিধা হয় না। আমার 4টে দিলেও আমার যেরকম রুটি হবে, আমার একটা দিলেও সেরকম রুটি হবে, আমার কোনো রকম কোনো অসুবিধা
হয় না। তো দেখো রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। আর আজকে আমার ভিডিওটা জানি না কেন মাঝে মাঝে ভীষণই ডিস্টার্ব করছিল, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে যে ছবিগুলো কীরকমভাবে হেজে যাচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা, এখানে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ রুটি করার পরে যে এক্সট্রা যে আটাগুলো থাকে গুঁড়ো গুঁড়ো, সেগুলো সব গ্যাসের উপর পড়ে গ্যাসটা নোংরা হয়, আশেপাশে যা যাবতীয় জিনিসপত্র থাকে সেগুলো নোংরা হয়ে যায়। তো সেগুলো আমি দেখো মুছে পরিষ্কার করে নিচ্ছি, না হলে এতে কাজ করেও শান্তি পাওয়া যায় না। আর এই পাশে দেখো আমার নুনের জায়গা থেকে আরম্ভ করে তেলের জায়গা থেকে আরম্ভ করে এগুলো সবই গ্যাসের পাশে থাকে। তো রুটি করার সময় দেখবে এই যে যখন আমরা চাটুর মধ্যে রুটিগুলোকে নাড়াচাড়া করি, তখন এই মানে আটাগুলো উড়ে উড়ে এসে এই সমস্ত জিনিসের গায়ে পড়ে। তো সেই জন্য সেগুলোকে মুছে নিলে জিনিসগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যাবে, আর কোনো রকম পরে অসুবিধা হবে না। তো ওইগুলোর সাথে সাথে আমি পুরো রান্নাঘরের স্ল্যাবটাও মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ যেহেতু বাইরে রান্না করব সেই জন্য, আর ভিতরে তো আমার কোনো কাজ নেই, সেই জন্য ভিতরের সমস্ত জিনিসগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখছি। নালে পরে বেলা হয়ে গেলে এইগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে, আর তখন বিরক্তও লাগবে। শীতের বেলা এখন সময় তো মানে হু হু করে চলে যায় চোখের নিমেষে। সেই জন্য যখন এটা তখন করে নিলে কাজের অনেকটা সুসার হবে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে আমি সমস্ত টুকটাক যে সমস্ত খাবারগুলো আগের দিনের যেগুলো রয়ে গেছিলো সেগুলো সব বার করে নিচ্ছি, কারণ এগুলোকে খেয়ে নেব। আর যেগুলো নতুন করব যদি থাকে এক্সট্রা বেঁচে, সেগুলো রেখে দেব। তো সেই জন্য সেগুলো সব আমি বের করে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, আমার ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছ, কি হাল করেছে, এটা তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে নিলাম। তো এগুলো গোছানোটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, বললাম যে ওই যে বেলা ছোট আর বৃহস্পতিবার, বুঝতেই পারছো। তো সময়কে মানে ধরে রাখা যাচ্ছে না কিছুতেই, সময়ের সঙ্গে দৌড়াচ্ছি কিন্তু তবুও সময়কে ধরতে পারছি না। তো যাই হোক, সকালবেলার আর কোনো রকম কোনো কিছু শেয়ার করতে পারলাম না। সন্ধ্যাবেলায় চলে এসেছি, দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। এই চাটা অতি অবশ্যই দরকার, কারণ শরীরটা আমার ভালো নেই, তোমাদেরকে তো আগেই বলেছি যে একটু ঠান্ডা মতন লেগেছে। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই জন্য দেখো চাটা অতি অবশ্যই দরকার, সেই জন্য চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো। আর বৃহস্পতিবারে কার্তিক পুজো ছিল, তো কার্তিক পুজোর নেমন্তন্ন ছিল, তো গেছিলাম আমরা সেখানে। তো সেখানে যতটুকু পেরেছি সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক করো। আর আমরা যখন পুজোর সময় যাই কোনো বাড়িতে, তখন পুজো হয়ে যায়, কিন্তু আমরা এইখানে যখন গেছি তখন এদের বাড়িতে পুজোটা হচ্ছে। ভালো সময়ে গেছি, পুজোটা আমরা দেখতেও পেয়েছি, যজ্ঞ হচ্ছিল সেটাও দেখতে পেয়েছি। আমরা সমস্ত কিছুই এখানে মানে পুজো যা যা হয় আর কি, যজ্ঞের ফোঁটা থেকে আরম্ভ করে বলো, চন্দ্রামৃত্যু থেকে আরম্ভ করে বলো, পঞ্চপ্রদীপের তাপ নেওয়া থেকে আরম্ভ করে সবগুলোই আমরা এখানে পেয়েছি। তো যাই হোক, মানে শুধু যে পুজোয় ফল প্রসাদ খেতে যাব তা নয়, পুজোর আশীর্বাদগুলো আমরা এখানে পেয়ে গেছি। আর এখানে দেখো ভিডিওটা কীরকমভাবে হেজে যাচ্ছে, কারণ কী বলতো, যজ্ঞ হচ্ছিল তো সামনে প্রচণ্ড আগুনের তাপ আর ধোঁয়াটা উঠছিল বলে তো ফটোগুলো খুব একটা ভালো আসেনি। তো দেখতে পাচ্ছ জোড়া কার্তিক এদের, তো জোড়া কার্তিক এরা পুজো করেছে। তো এরমভাবে জোড়া কার্তিক পুজো কখনো আমি দেখিনি, শুনেছি লোকের মুখে। তো এটাও দেখা হয়ে গেল আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখানে যজ্ঞ করার পরে ঠাকুরমশাই যজ্ঞের আগুনটা কীভাবে নেভাচ্ছে সেটাও আমরা দেখলাম। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।